আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একজনের জীবনযাত্রা নিয়ে কথা বলবো। নামটা শুনলেই মনে হয় প্রতিভা, আলবার্ট আইনস্টাইন। কিন্তু ভাবুন একবার, যাকে কিনা একসময় ক্লাসের ধীর গতির ছাত্র ভাবা হতো, যিনি কিনা বছরের পর বছর একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরেছেন, তিনিই পরে পেয়েছিলেন একটা দেশের, ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব। তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে তার জীবনের সেই সব কম জানা দিক, তার লড়াই আর সেই আশ্চর্য বাঁকগুলো নিয়ে কথা বলা, যা তাকে কিংবদন্তি বানিয়েছে। আইনস্টাইনের শুরুটা নিয়ে যদি বলি, বেশ অন্যরকম ছিল, তাই না? ছোটবেলায় দেরিতে কথা বলতে শেখা, জার্মানির ওই যে কঠোর স্কুল ব্যবস্থা, সেটা ওনার একদমই পছন্দ ছিল না। একদম। উনি চাইতেন বুঝতে, বিষয়টা গভীরভাবে জানতে, মুখস্থ করা, সেটা না। ঠিক এই জন্য হয়তো ক্লাসের সাথে তাল মেলাতে একটু সমস্যা হতো। আর এক পর্যায়ে তো মিউনিক স্কুল ছেড়েই দিলেন, চলে গেলেন সুইজারল্যান্ডে। আর এই যে প্রথা ভাঙার একটা প্রবণতা, এটা কিন্তু পরেও দেখা গেছে। যেমন ধরুন জুরিখ পলিটেকনিকের এন্ট্রেন্স পরীক্ষা, ম্যাথস ফিজিক্সে দারুণ করলেন, কিন্তু বাকিগুলো পাশ করতে পারলেন না। আবার কলেজে ঢোকার পরও উনি তো বেশ স্বাধীন চেতাশীল ছিলেন, বক্তৃতা এড়িয়ে যাওয়া, নিজের মতো পড়া। নিজের মতো করে পড়া, প্রফেসরদের সাথেও ঠিক খুব একটা সদ্ভাব ছিল না। আচ্ছা, এর ফলে কি চাকরির বাজারে সমস্যা হলো? অবশ্যই। গ্র্যাজুয়েট হলেন, কিন্তু সুপারিশ কে করবে? অধ্যাপকরা তো খুব একটা খুশি ছিলেন না ওনার উপর। বুঝলাম। তাহলে এই যে শুরু থেকেই একটা সিস্টেমের সাথে সংঘাত। তো 1900 সালে গ্র্যাজুয়েশন হলো, তারপর প্রায় 9টা বছর, লম্বা সময়, একটা একাডেমিক চাকরির জন্য যে কি চেষ্টা! ভাবা যায়, 9 বছর। অধ্যাপকরা সুপারিশ করছেন না, বিভিন্ন জায়গা থেকে আবেদন বাতিল হচ্ছে। ওনার তখনকার লেখা পড়লে বোঝা যায় কি অবস্থা ছিল। ডায়েরিতে লিখছেন, মনে হচ্ছে পৃথিবীর আমাকে কোনো প্রয়োজন নেই। তার প্রেমিকা মিলেভাকে চিঠিতে লিখছেন, আমার মনে হচ্ছে আমি একজন অকেজো মানুষ হয়ে গেছি। চিন্তা করা যায়? কি সাংঘাতিক হতাশা! কিন্তু এর মধ্যেও একটা জিনিস দেখুন। কি? ওনার ওই আদর্শ যে কাজ করব তো বিজ্ঞান নিয়েই করব, অন্য কিছু না। ঠিক। এত আর্থিক চাপ, ব্যক্তিগত জীবনের টানা পড়েন, তাও নিজের জায়গায় স্থির। আমার তো মনে হয় এই যে 9 বছর উনি প্রচলিত একাডেমিক জগতের বাইরে ছিলেন, এটাই হয়তো ওনাকে ওই স্বাধীনতাটা দিয়েছিল। পদার্থবিদ্যার একেবারে গোড়ার ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার। একদম। ওই বাঁধাধরা কাঠামোর বাইরে থেকে ভাবতে পেরেছিলেন হয়তো। আচ্ছা, তারপর তো ওই পেটেন্ট অফিসের চাকরিটা পেলেন। 1902 সালে বার্নে, 3rd ক্লাস এক্সামিনার, একাডেমিক জগতের ধারে কাছেও না। কিন্তু ওটাই নাকি ওনার জীবন বাঁচিয়েছিল। অনেকটা তাই। আপাত দৃষ্টিতে সাধারণ চাকরি, কিন্তু এটা ওনাকে একটা আর্থিক স্থিতিশীলতা দিল। আর সবচেয়ে বড় কথা, সময়। দিনের কাজের পর সন্ধ্যায় বা ছুটির দিনে নিরিবিলিতে নিজের চিন্তাগুলো নিয়ে কাজ করার সুযোগ। আর সেই সময়েরই ফসল তো 1905 সাল, তাই না? ওই যে অলৌকিক বছর। অ্যানাস মিরাবিলিস। ভাবুন একবার, পেটেন্ট অফিসের এক ক্লার্ক ফিজিক্সের দুনিয়া কাঁপিয়ে দিচ্ছেন। অবিশ্বাস্য। 1 বছরে 4 পেপার। 4টে! স্পেশাল রিলেটিভিটি, যেটা স্থানকাল নিয়ে আমাদের ধারণাই বদলে দিল। ফটোইলেকট্রিক এফেক্ট, কোয়ান্টাম ফিজিক্সের শুরু। যার জন্য উনি নোবেলও পান পরে। তারপর ব্রাউনিয়ান মোশন, আর সেই জগৎবিখ্যাত সমীকরণ E=mc²। ঠিক। রাতারাতি তো হইচই পড়ে গেল বিজ্ঞানী মহলে। আর শেষমেশ চাকরিটা হলো কবে একাডেমিক জগতে? ওই লম্বা 9 বছর পর, 1909 সালে জিউরিচ ইউনিভার্সিটিতে। শ্রোতাদের একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন, আমাদের এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমর্থন করুন। আপনাদের সমর্থনই আমাদের চালিকা শক্তি। আচ্ছা, তো আমরা আইনস্টাইনের ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলছিলাম। তো জিউরিকে চাকরি পাওয়ার পর ওনার জীবনের পরের অধ্যায়গুলো কিন্তু কম নাটকীয় নয়। যেমন 1932 সাল, জার্মানিতে তখন হিটলারের উত্থান, নাৎসিবাদের উত্থান। তো ইহুদি হওয়ার কারণে ওনাকে জার্মানি ছাড়তে হলো। চলে গেলেন আমেরিকায়, প্রিন্সটনে, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি, তাই তো? একদম। ততদিনে তো উনি শুধু বিজ্ঞানী নন, বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের কাছে একজন অত্যন্ত শ্রদ্ধার পাত্র, একজন আইকন। আর এর পরেই তো আসে সেই প্রস্তাবটা, যেটা শুরুতে বলছিলাম, 1952 সাল। ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট
চাইম ওয়াইজম্যান মারা যাওয়ার পর দেশটির সরকার আইনস্টাইনকে প্রস্তাব দেয় ইসরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়ার জন্য। আব্বা ইবান, যিনি তখন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন, উনি চিঠি লিখে প্রস্তাবটা জানান। প্রস্তাবে নাকি এটাও বলা হয়েছিল যে ওনার বৈজ্ঞানিক কাজ চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে। হ্যাঁ, বলা হয়েছিল। কিন্তু আইনস্টাইন তখন ওনার বয়স ৭৩। উনি কি রাজি হলেন? না, অত্যন্ত বিনয়ের সাথে উনি প্রস্তাবটা ফিরিয়ে দেন। কারণটা কি ছিল? উনি উত্তরে লিখেছিলেন যে উনি খুবই আপ্লুত, কিন্তু এই দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন না। কারণ হিসেবে বললেন, সারা জীবন বস্তুনিষ্ঠ জগৎ নিয়ে কাজ করেছেন, মানে সায়েন্স নিয়ে। মানুষ পরিচালনা করা বা সরকারি কাজকর্মের অভিজ্ঞতা ওনার নেই। যুক্তিসঙ্গত। তাছাড়া উনি এটাও বলেছিলেন যে এমন কোনো পদে যেতে চান না যেখানে সরকারের কোনো সিদ্ধান্তের সাথে, মানে বিবেকের বিরুদ্ধে গিয়ে একমত হতে হয়। ওনার ওই নীতিবোধটা খুব প্রবল ছিল, তাই না? খুবই। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আইনস্টাইন তো ইহুদিদের জন্য খুবই সহানুভূতিশীল ছিলেন। অবশ্যই। কিন্তু উনি ঠিক যাকে বলে কট্টর জায়নবাদী, মানে ইহুদি রাষ্ট্রের ধারণার গোড়া সমর্থক, তেমনটা ছিলেন না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কিছুটা বিতর্ক বা ভিন্নমত আছে। উনি বরং একসময়, মানে ১৯৪৬ সাল নাগাদ, একটা আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। ও আচ্ছা, তাহলে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব গ্রহণ করলে হয়তো বেশ জটিল পরিস্থিতি তৈরি হতো। হতে পারত। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়নও পরে নাকি এরকমই ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কে হলেন? ইৎসাক বেনঝেভি। উনি ইসরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট হন। তাহলে এই যে পুরো আলোচনা আইনস্টাইনের জীবন থেকে, মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আমার মনে হয় এটা দেখায় যে সাফল্যের ওই গতানুগতিক রাস্তা থেকে সরে আসা বা শুরুর দিকের ব্যর্থতা, সংগ্রাম, এমনকি কিছু সামাজিক দুর্বলতা, এগুলো সবই কিন্তু অসাধারণ মেধা আর বিশ্বজোড়া প্রভাবের সাথে একই জীবনে থাকতে পারে। একদম। ওনার জীবনটা কোনো সরল রেখার গল্প নয়। অনেক বাঁক, অনেক উত্থান পতন। আর এটাই হয়তো আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। মানে সাফল্য বা সম্ভাবনা বলতে আমরা ঠিক কী বুঝি? এই যে প্রচলিত মাপকাঠি, বাধা ধরা কেরিয়ারের পথ, এগুলোর বাইরে গিয়ে যদি আমরা ব্যক্তির ভেতরের উপলব্ধি, তার কৌতূহল, তার আদর্শকে বেশি গুরুত্ব দিই, তাহলে আমাদের ধারণাটা কতটা পাল্টাতে পারে। ঠিক, আইনস্টাইনের জীবন তো সেটারই একটা উদাহরণ। হ্যাঁ, কে জানে আজ আমরা নিজেদের মধ্যে বা অন্যদের মধ্যে কত সম্ভাবনাকে হয়তো এই প্রচলিত ছাঁচে ফেলেই, মানে উপেক্ষা করে যাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আইনস্টাইনের জীবনের এই দিকগুলো আপনাদেরও ভাবনার খোরাক জুগিয়েছে। আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সমর্থন জানাবেন। আপনাদের সমর্থন আমাদের জন্য খুবই জরুরি। আবার কথা হবে।